ফেব্রুয়ারি নির্বাচন হবে জনগণের ক্ষমতার প্রতি সরকারের অঙ্গীকারের প্রাতিষ্ঠানিক রূপ। ওয়ার্ল্ড ফুড ফোরামে প্রধান উপদেষ্টা, ক্ষুধা ব্যর্থ অর্থনৈতিক ব্যবস্থার ফল। In coming February, we'll hold our national election, and with it, we institutionalize our commitment to justice and people's power. ইসিকে পিআর ও নভেম্বরে গণভোটের প্রস্তাব জামায়াতের। পিআরের ভবিষ্যৎ সংসদকে দিতে বললেন ফখরুল। উচ্চকক্ষে থাকবে সব সম্প্রদায়ের প্রতিনিধি। আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক। আমাদের কতগুলো রিফর্মস আছে, এটা ইলেকশন যখন হোক, ইলেকশন যেভাবে হোক, তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয়। সেনানিবাসের একটি ভবনকে সাব জেল ঘোষণা, হেফাজতে থাকাদের গ্রেপ্তার দেখালে নিতে হবে ট্রাইব্যুনালে, জানালেন চিফ প্রসিকিউটর। গ্রেপ্তার করা হলে তখন থেকে তার উপরে আইন প্রযোজ্য হবে যে 24 ঘন্টায় তাকে কোর্টে আনতে হবে। কিন্তু আপনি যদি গ্রেপ্তার না দেখান তাহলে তার ক্ষেত্রে ওই 24 ঘন্টার আইন তো প্রযোজ্য নয়। চাকসুতে শেষ দিনে বিরামহীন প্রচারে প্রার্থীরা, ব্যতিক্রমী প্রচারে রাকসু নির্বাচনের পরিবেশে ভিন্ন মাত্রা। চার দফা দাবিতে এমপি ও ভুক্ত শিক্ষকদের কর্মবিরতি। অনেক জায়গায় বন্ধ ছিল পাঠদান, দাবি আদায়ে অনড় শিক্ষকরা। শিক্ষকের উপরে যে হামলা হয়েছে তার প্রতিবাদে এবং কর্মবিরতির জন্য আমরা আজকে সবাই কর্মবিরতিতে বসছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া শেষ না হয় অথবা কেন্দ্রীয়ভাবে নির্দেশ না আসে ততক্ষণ আমাদের এই কর্মবিরতি চলতে থাকে। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী মধ্যপ্রাচ্য। হামাস ইসরায়েল বন্দি বিনিময় শুরু, মুক্তি পাবে প্রায় 2000 ফিলিস্তিনি। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন হবে ন্যায় ও জনগণের ক্ষমতার প্রতি অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারের প্রাতিষ্ঠানিক রূপ। বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বলেছেন, ক্ষুধা কোনো স্বল্পতার ফল নয়, এটি বর্তমান অর্থনৈতিক ব্যবস্থার ফল, একটি নৈতিক ব্যর্থতা। বক্তব্যে তরুণ, নারী ও কৃষিভিত্তিক উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিশ্ব খাদ্য ফোরাম 2025-এর প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ফোরামের 80 বছর পূর্তি কেবল একটি উদযাপন নয়, এটি ভবিষ্যৎ প্রস্তুতির ডাক। This year's theme, Hand in Hand for Better Food and a Better Future. অন্তর্বর্তী সরকার প্রধান এ সময় বাংলাদেশের গণ অভ্যুত্থানের কথা তুলে ধরেন। বলেন, তরুণদের নেতৃত্বে জনগণের অংশগ্রহণে একটি সফল আন্দোলন সংগঠিত হয়েছে। বর্তমানে সেই তরুণরাই দেশের প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনে নেতৃত্ব দিচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের কথাও পুনর্ব্যক্ত করেন ডক্টর ইউনূস। In coming February, we'll hold our national election, and with it, we institutionalize our commitment to justice and people's power. ক্ষুধা কোনো স্বল্পতার ফল নয়, এটি মানুষের তৈরি অর্থনৈতিক ব্যবস্থা ও নৈতিক ব্যর্থতার ফল বলেও মন্তব্য করেন প্রফেসর ইউনূস। In 2024, 673 million people went hungry. Yet we produce more than enough food. This is not a failure of production. It's a failure of the economic system. It's a moral failure. While we couldn't raise a few $1 billion to end hunger, the world spent $2.7 trillion on weapons. Is this how we define progress? ডক্টর ইউনূস আরও বলেন, বাংলাদেশের আয়তন ইতালির অর্ধেক হলেও 18 কোটি মানুষের খাদ্য যোগাচ্ছে সরকার, পাশাপাশি 13 লাখ রোহিঙ্গার আশ্রয় ও খাদ্য সহায়তাও দিচ্ছে বাংলাদেশ। We have become self-sufficient in rice, which is our staple. We are among the world's top producers of rice, vegetables, and freshwater fish. We are reducing stunting. We are diversifying diets. We are greening our agriculture, protecting soil, water, and biodiversity.
পৃথিবীকে উপযুক্ত ব্যবসায়িক কাঠামোর মাধ্যমে ব্যবহার করতে পারলে নতুন পৃথিবী গড়ে তোলা সম্ভব বলেও মনে করেন প্রধান উপদেষ্টা। পরিস্থিতি উত্তরণের কয়েকটি পদক্ষেপও তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। We must build legal and financial frameworks to support this kind of entrepreneurship, not stand in its way. লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক বাংলাদেশী। আগামী নির্বাচনে তা আরও একবার প্রমাণ হবে, এমন আশাবাদের কথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের খ্রিস্টান সম্প্রদায়ের কাছে ধানের শীষের পক্ষে সমর্থন চেয়েছেন। এ সময় বিএনপি মহাসচিব বলেন, পিআর ইস্যু আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে। নির্বাচন সামনে রেখে ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন গোষ্ঠী, সম্প্রদায় ও নানা শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করছেন বিএনপি নেতারা। সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের নানা সমস্যা আর সম্ভাবনার কথা শুনেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনার এক পর্যায়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি থেকে সংসদ সদস্য করার দাবি তোলা হয়। জবাবে মির্জা ফখরুল জানান, সংসদের উচ্চকক্ষে সব সম্প্রদায়ের প্রতিনিধি রাখতে চায় বিএনপি, তাই জাতীয় নির্বাচনে চান সারা দেশের খ্রিস্টান সম্প্রদায়ের সমর্থন। আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই বাংলাদেশে আমরা যে বাংলাদেশের সাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম, সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে এটাকে আপনার একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার জন্য। আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করেন। বিএনপি মহাসচিব কথা বলেন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও। বলেন, পিআর হলে মানুষের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা খর্ব হবে। আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করেন যে তারা তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে, আর তা নাহলে এখন পিআর দিলে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কিভাবে তারা এই বিষয়টাতে আসবে। এবং একটা বড় যেটা প্রবলেম এখানে এই পিআর পদ্ধতিতে, ব্যক্তির যে স্বাধীনতা থাকে আপনার তার রিপ্রেজেন্টেটিভ চুজ করবার, সেই স্বাধীনতাটা এখানে কিন্তু খর্ব হয়। দেশে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার হীন চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট নিতে মানসিকভাবে নির্বাচন কমিশনকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে জামায়াতে ইসলামী। একথা জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে নির্বাচন ভবনে পুরো কমিশনের সাথে বৈঠক করে জামায়াতের 5 সদস্যের প্রতিনিধি দল ব্রিফিংয়ে মোহাম্মদ তাহের জানান, গণভোটের বিষয়ে দলের জোরালো অবস্থান তুলে ধরা হয়েছে ইসির কাছে। নির্বাচনের আগে গণভোট কমিশনের জন্য পরীক্ষামূলক হবে বলেও মন্তব্য করেন তিনি। পিআর পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন হবে এমন মতামত জানিয়েছেন জামায়াতের প্রতিনিধিরা। এ সময় প্রবাসীদের ভোটদান, ভোটার তালিকা, জাল ভোট রোধ, নির্বাচনে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ সহ নির্বাচন সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে জানতে চায় কমিশন। কিছু ক্ষেত্রে পরামর্শও দিয়েছে জামায়াতে ইসলামী। নির্বাচনের আগে গণভোট না দিলে দলের অবস্থান কি হবে, সেই প্রশ্নের স্পষ্ট জবাব দলটির নায়েবে আমিরের। একসাথে হওয়ার ব্যাপারে কোনো দলের মত আছে, আমরা বলেছি না, এটা আলাদা হইতে হবে। কারণ দুইটা বিষয়, একটা হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস আছে, এটা ইলেকশন যখন হোক, ইলেকশন যেভাবে হোক, তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয়। এক্ষেত্রে যে প্রস্তুতি দরকার, আমরা রিকোয়েস্ট করেছি যদি ন্যাশনালি সিদ্ধান্তটি হয় যেটা আলাদাভাবে হবে, যেটা আমরা চাচ্ছি নভেম্বরে, বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা অনেকগুলো দল চাচ্ছি। সেনাবাহিনীর হেফাজতে থাকা সেনা সদস্যদের গ্রেপ্তার দেখানো হলে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে তাদের আদালতে হাজির করতে হবে। ঢাকা সেনানিবাসে MEH ভবনকে সাবজেল ঘোষণার বিষয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার যুক্তিতর্কে গাজীপুরের কোনাবাড়িতে পুলিশের গুলিতে শিক্ষার্থী হৃদয়কে হত্যার ভিডিও প্রদর্শন করা হয়। আন্দোলন দমনে বল প্রয়োগের নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনার এমন একটি ফোন আলাপও শোনানো হয়।
5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবরে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একটি হাসপাতালে অবস্থানরত উচ্ছ্বসিত জনতা বেরিয়ে আসে রাস্তায়। মানুষের মধ্যে ভিডিওতে দেখা যায় কিছুক্ষণ পরই কোনাবাড়ী থানা পুলিশ গুলি ছুটতে থাকে। ছত্রভঙ্গ হয়ে পড়ে আন্দোলনকারীরা। কয়েক মিনিটের মধ্যেই নিরস্ত্র শিক্ষার্থী হৃদয়কে ঘিরে ধরে কয়েকজন পুলিশ। এক পর্যায়ে পিঠে শটগান ঠেকিয়ে গুলি করে তাকে। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার যুক্তিতর্কে এই ভিডিওটি দেখায় প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানান, গুলি চালানো পুলিশ কনস্টেবল আকরামকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করে লাশ কড্ডা নদীতে ফেলে দেওয়ার কথাও জানিয়েছে সে। এই মৃতদেহ তারা একটা গাড়িতে করে তুলে কড্ডা নদীতে ব্রিজ থেকে ফেলে দেয়, সে পর্যন্ত স্বীকারোক্তি আছে। তার মৃতদেহ উদ্ধারের জন্য আমরা ডুবুরি নামিয়েছিলাম, কিন্তু যেহেতু 1 বছর পরে ওইখানে প্রবল স্রোত আছে নদীতে, কোনো কিছু পাওয়া যায়নি। যুক্তিতর্কের দ্বিতীয় দিনে এসে সাক্ষীদের জবানবন্দি ও বিভিন্ন নথিপত্র আদালতে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। এদিন 29 জুলাই শেখ হাসিনার সাথে প্রধানমন্ত্রীর দপ্তরের সাবেক ডেপুটি মিলিটারি সেক্রেটারি কর্নেল রাজীবের কথোপকথনের একটি রেকর্ডিংও শোনানো হয়, যেখানে আন্দোলনকারীদের উপর সর্বোচ্চ বল প্রয়োগ ও গুলির নির্দেশ দিতে শোনা যায় শেখ হাসিনাকে। বলা হচ্ছে যে এবার কিন্তু শুরুতেই দিবা, উপর থেকে গুলি করবা, গলির মাথায় আসা মাত্র। এদিকে ঢাকা সেনানিবাসে MES ভবনকে সাময়িক সাবজেল ঘোষণার বিষয়ে প্রশ্ন করা হয় চিফ প্রসিকিউটরকে। তিনি জানান, কোন স্থানকে কারাগার বানানোর এখতিয়ার সরকারের আছে, তবে সেনাবাহিনীর হেফাজতে থাকা সেনা সদস্যদের গ্রেপ্তার দেখানো হলে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে তাদের আদালতে হাজির করতে হবে। যদি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করা হলে তখন থেকে তার উপরে আইন প্রযোজ্য হবে যে 24 ঘন্টায় তাকে কোর্টে আনতে হবে। কিন্তু আপনি যদি গ্রেপ্তার না দেখান, তাহলে তার ক্ষেত্রে ওই 24 ঘন্টার আইন তো প্রযোজ্য নয়। যখনই গ্রেপ্তার দেখানো হবে, গ্রেপ্তার করা হবে, তখন থেকে 24 ঘন্টার মধ্যে অবশ্যই তাকে আদালতে প্রডিউস করবে। এদিকে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার 10ম দিনের সাক্ষ্যগ্রহণ হয়নি আজ। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 21 অক্টোবর। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। চাকসু নির্বাচনে প্রচারণার শেষ দিনে সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দিনভর ব্যাপক গণসংযোগ করেন প্রার্থীরা। নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে দেন বাস্তবায়নের আশ্বাস। এবার কেন্দ্রীয় ও হল সংসদে লড়ছেন 908 জন। রাত 10টায় শেষ হয়েছে প্রচারণা। একদিন পর বুধবার ভোট গ্রহণ। সকাল থেকে সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। চাকসু নির্বাচনে প্রচারণার শেষ দিনে সব প্যানেলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা পুরো ক্যাম্পাস চষে বেড়ান। শিক্ষার্থীরা ব্যাপক পরিমাণ ক্যাম্পাসে আসতেছে এবং নির্বাচনী যে আমেজ, সেই আমেজটা অন্তত প্রচারণার মধ্যে তৈরি হয়েছে। নির্দিষ্ট রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের বাইরে গিয়ে চিন্তা করতেছি, শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে সেই বিষয়ে আশ্বস্ত করতেছেন। আমার একটি প্রতিশ্রুতি হবে, আমি শিক্ষার্থীদের কণ্ঠস্বর হতে চাই। শিক্ষার্থীদের যে চাওয়াগুলা, ওইগুলা আমি প্রশাসন এবং শিক্ষার্থীদের মধ্যে আমি সেতুবন্ধন হিসেবে কাজ করতে চাই। হলে গিয়েছি, বিভিন্ন ফ্যাকাল্টিতে গিয়েছি, আমি ভালোই সাড়া পাচ্ছি। বিভিন্ন বিভাগ, অনুষদ, ছাত্রাবাস, স্টেশনে ঘুরে ঘুরে ভোট চান ভিপি, জিএস, এজিএস সহ অন্য সব পদের প্রার্থীরা। তুলে ধরেন নির্বাচনী অঙ্গীকার। আমরা দীর্ঘ 34 বছর ধরে আমাদের মৌলিক সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হয়েছি, তো আর সেখানে বসে থাকার কোনো সুযোগ নেই। অবশ্যই যখন আমাদের চাকসু নির্বাচন হতে যাচ্ছে, এখন আমাদের সে অধিকারের জায়গা আদায় করে নিতে হবে। কি পয়েন্ট বলতে গেলে, আমরা যে 12 মাসে 33 সংস্কার দিয়েছি, সেখানে আমরা আবাসন, যাতায়াত, এরপরে চিকিৎসা, খাদ্য, এরপর আমরা চেষ্টা করেছি যে নারীদের যে অধিকারের জায়গাটা, সেটা যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়। এরই মধ্যে ইশতেহার ঘোষণা করেছে প্রায় সব প্যানেল। শিক্ষা ও গবেষণা উন্নয়ন, শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা, মানসম্মত খাবার, আবাসন, শিক্ষার্থীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছেন সবাই। নির্বাচিত হলে প্রতিশ্রুতির বাস্তবায়ন চান ভোটাররা।
আমি চাই যে এমন প্রার্থী জয়ী হোক যার মধ্যে লিডারশিপ থাকবে, যার মধ্যে হচ্ছে যে কথা মানে প্রতিশ্রুতি যেটা দিয়েছে সেটা পরিপূর্ণভাবে করার একটা অদম্য ইচ্ছা বা সৎ ইচ্ছা থাকবে। কোনো যারা প্যানেল থেকে দাঁড়িয়েছে তারা যেন মানে ওদের দলের উপর বেস করে যেন আমাদের কোনো না করে। আবাসন সংকট যেন নিরসন করে খুব শীঘ্রই এমন কেমন একটা রুটম্যাপ দেওয়া হোক আবাসন নিয়ে, যেন এটা খুব শীঘ্রই বাস্তবায়ন হয় এবং শিক্ষার্থীদের আবাসন সংকট নিয়ে ভোগান্তি দূর হয় যেন। আগামী বুধবার অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী 908 জন। নির্বাচনের ভোটার সংখ্যা 27,521 জন। মামুন নুরশি তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। কারো প্রচার গানে গানে, কেউ সেজেছে ব্যতিক্রমী সাজে। নবাব সিরাজউদ্দৌলা থেকে ডোরেমন কি নেই সেখানে, কেউ বা হাতে মেহেদি দিয়ে সাজাচ্ছেন ভোটারদের। এভাবেই শেষ মুহূর্তের ব্যতিক্রমী প্রচারণায় জমে উঠেছে রাকসু নির্বাচনের প্রচার। 12টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের কাছে ছুটছেন হ্যান্ডবিল প্রচারপত্র নিয়ে। ব্যতিক্রমী এমন সাজে মেতেছে গোটা ক্যাম্পাস, এতে খুশি ভোটার ও প্রার্থীরা। আমি চিন্তা করেছি যে সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ গান, এবং আপনারা জানেন যে বাউল আমাদের একদম শেকড়ের সংস্কৃতি, তো ওই জায়গা থেকে বাউল সেজে আজকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। আমার ব্লক নম্বর 5, তাই আমার বান্ধবীরাও আসলে আমার প্রচারণা অংশ হিসাবে এবং উৎসব মুখর পরিবেশ করার জন্য সাধারণ শিক্ষার মাধ্যমে এই উৎসব সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু আমাদের আজকে এই মেহেদি উৎসব। আমরা এই ব্যতিক্রমী প্রচারণা করছি যাতে এটা আলাদা অভিনব একটা পদ্ধতি, মানুষ দেখলে সহজেই মনে থাকবে। 25 সেপ্টেম্বর থেকে পিছিয়ে ভোট এসেছে 16 অক্টোবর। তাতে উৎসাহে ভাটা পড়েনি এতটুকু। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাকসু নির্বাচনের প্রত্যাশায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। প্রচারণার মাত্র একদিন সময় থাকায় দম ফেলার ফুরসত নেই কারো। ক্লান্তহীন তারা চলেছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। মাঠ এবং মাটির সাথে আমার কানেক্টেড, সেই আমি আশা থেকে এটা করছি যেন 16 তারিখে কিন্তু রাকসু উন্মোচন শেষ হয়ে যাবে, কিন্তু 16 তারিখ পরেও আমার ব্যালটটা যেমন মানুষ যত্ন করে রাখে সেই লক্ষ্যে আমার এটা দিচ্ছি। এখন কিন্তু আমাদের সময়টা খুবই সংক্ষিপ্ত। এখন আমাদের প্রার্থীরা জোরালোভাবে দেখা যাচ্ছে যে ননস্টপ প্রচারণা চালিয়ে যাচ্ছে। রাকসুতে 17টি হলের জন্য 9টি ভবনে 17টি ভোট কেন্দ্র প্রস্তুত এবং 990টি বুথ তৈরির কাজ শুরু হচ্ছে আজ থেকে। ব্যালট পেপার হিসেবে ওএমআর শিট ব্যবহার করার পর তা গণনার জন্য 6টি মেশিন আনা হয়েছে ঢাকা থেকে। রাকসু নির্বাচনে প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার রাত 12টায়। ভোট গ্রহণ করা হবে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। 28,901 জন ভোটারের ভোটাধিকার প্রয়োগের কথা রয়েছে এবারের নির্বাচনে। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, জনদুর্ভোগ এড়াতে শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাবেন তারা। জানান, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আলোচনার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই শ্রেণীকক্ষে ফিরবেন বলেও জানান শিক্ষকরা। 20% হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা বাবদ 1,500 টাকা এবং শিক্ষকদের আন্দোলনে পুলিশের বল প্রয়োগের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, দাবি মেনে না নিলে মার্চ টু সচিবালয় কিংবা মার্চ টু যমুনার মতো কর্মসূচি দিতে বাধ্য হবেন। রাজধানীতে শিক্ষকদের কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদ সহ 4 দফা দাবিতে দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চলছে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। শিক্ষার্থীরা ক্লাসে হাজির হলেও পাঠদান হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। ব্যাগ বোঝাই বই খাতা নিয়ে হাজির কোমলমতিরা, তবে শেষ পর্যন্ত ক্লাস শুরুর আর ঘণ্টা বাজেনি। দেশের বেশিরভাগ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আজ এমন চিত্র। স্কুলে উপস্থিত থাকলেও ক্লাস নেননি শিক্ষকরা। শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে চলছে তাদের কর্মবিরতি। আমরা আসলে কারোর বিপক্ষ নই, প্রতিপক্ষ নই, সরকারের প্রতিপক্ষ নই, আমরা চেয়েছিলাম 20% আমাদের বাড়ি ভাড়া।
পাবনার এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোতেও বন্ধ পাঠদান। শিক্ষার্থীরা আসলেও ক্লাস না করেই সবাই ফিরেছে বাড়িতে। অলস সময় কেটেছে নাটোরের শিক্ষক কর্মচারীদের। মাত্র 500 টাকা থোক বরাদ্দ দেওয়া হয়েছিল, যেটা আমাদের জন্য খুবই লজ্জার। শিক্ষকের উপরে যে হামলা হয়েছে তার প্রতিবাদে এবং কর্মবিরতির জন্য আমরা আজকে সবাই কর্মবিরতিতে বসছি। ঝিনাইদহে স্কুল আঙিনাতেই কেটেছে শিক্ষার্থীদের সময়। প্রতিবাদ কর্মসূচির কারণে বগুড়াতেও ক্লাস বর্জন করেছেন শিক্ষকরা। পুলিশই আমাদের যেভাবে হস্তানাস্তা করেছে, একজন মানুষ গড়ার কারিগর হিসেবে সহ্য করা যায়। শিক্ষক আমাদের ভাইদের এইভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে আমরা আজকে কর্মবিরতি পালন করছি। অনেক স্টুডেন্ট আসছে ক্লাস করার উদ্দেশ্যে, কিন্তু এসে তারা ক্লাস করতে পারছে না। শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদ, চিকিৎসা ভাতা বৃদ্ধি, কর্মচারীদের ঈদ বোনাস 75% বৃদ্ধি সহ 4টি দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বরিশালের শিক্ষকরা। যতদিন পর্যন্ত জাতীয়করণ করা না হবে, আমরা কেন্দ্রের নির্দেশে আমরা কর্মবিরতিতে থাকব। সার্বিকভাবে শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ চাই। হাজিরা খাতায় শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করে ক্লাসকক্ষ ত্যাগ করেন রংপুরের শিক্ষকরা। কবে বিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক হবে এ নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। শিক্ষকরা যদি শিক্ষা জাতি মেরুদণ্ড হয়, তো পক্ষান্তর শিক্ষকই জাতি মেরুদণ্ড, তো তারা যদি পিছায় পড়ে জাতি কীভাবে আগাবে আপনারা বলেন? আজকে টিচারদের ধর্মঘট পালনের জন্য ক্লাস হয় নাই, বাট আমাদের প্রথম পিরিয়ডে আর কি নাম প্রেজেন্টটা হয়েছে। তবে সিলেট, কুড়িগ্রাম সহ কয়েকটি জেলায় দেখা গেছে ভিন্ন চিত্র। দাবি দেওয়ার সাথে একাত্মতা জানিয়ে বার্ষিক পরীক্ষাকে সামনে রেখে ক্লাস নিয়েছেন শিক্ষকরা। শিক্ষকদের উপর যে হামলা হয়েছে, আমরা শিক্ষক হিসাবে এর তীব্র নিন্দা জানাই। এরকম ন্যাক্কারজনক ঘটনা, আর যারা হামলা করেছে তাদের উপযুক্ত শাস্তিও কামনা করি। বার্ষিক পরীক্ষা আসন্ন, তাই ছাত্রদের স্বার্থের কথা বিবেচনা করে আমরা এই মুহূর্তে কোনো কর্মবিরতি বা ধর্মঘট এই জাতীয় কোনো কর্মসূচিতে যাচ্ছি না। আমরা ছাত্রদেরকে ক্লাস করাচ্ছি। রোববার রাজধানীতে প্রেস ক্লাবের সামনে দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এমপিওভুক্ত শিক্ষকরা। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষকরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দেশের ৬৮.২% নারীর উচ্চকক্ষে পিআর পদ্ধতি সম্পর্কে ধারণা নেই। পুরুষের ক্ষেত্রে এই হার ৪৫.৯%। বেসরকারি পরামর্শক সংস্থা ইনোভেশন কনসাল্টিং এর জরিপে উঠে এসেছে এমন তথ্য। কারওয়ান বাজারে এই জরিপ নিয়ে আয়োজিত এক সেমিনারে বিশ্লেষকরা বলেন, ভোটারদের মধ্যে এই নিয়ে সচেতনতা বাড়ানো না গেলে ঘোষিত গণভোটে এর প্রভাব পড়বে। জরিপ অনুযায়ী আগামী নির্বাচনে জেনজি প্রজন্ম, নারী এবং আওয়ামী লীগের ভোটাররা গুরুত্বপূর্ণ নির্ণায়ক হয়ে উঠবে বলেও মত তাদের। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে মার্চের পর সেপ্টেম্বরে দ্বিতীয় দফার ভোট জরিপ প্রকাশ করে বেসরকারি পরামর্শক সংস্থা ইনোভেশন কনসাল্টিং। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সেমিনারে সেই জরিপের তৃতীয় অংশ প্রকাশ করে সংস্থাটি। ভোটার বলেছেন তারা এ অংশে তুলে ধরা হয় পিআর পদ্ধতি নিয়ে পেশাভিত্তিক এবং গ্রাম ও শহরের ভোটারদের মতামত, যেখানে উঠে আসে ৬৮.২% নারীর পিআর সম্পর্কে অজ্ঞতার বিষয়টি। যদি একটা রেফারেন্ডাম হয়, যদি আপার হাউস সম্পর্কে আমরা আপনার সত্যিকার অর্থে মানুষের মতামত জানতে চাই, তাহলে তাকে সেই বিষয়টা সম্পর্কে জানাতে হবে। নারীরা সেটা সম্পর্কে অনেক কম জানেন এবং রুরাল হাউসহোল্ডরা এটা সম্পর্কে অনেক কম জানেন। তো অ্যাওয়ারনেস ক্রিয়েশনের ক্ষেত্রে এই জিনিসটাকে অগ্রাধিকার দেওয়া উচিত। জরিপে উঠে আসে প্রান্তিক অঞ্চলে সবচেয়ে বেশি জনপ্রিয় বিএনপি, আর শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে জামায়াত এবং এনসিপি। করাপশন, গুড গভর্নেন্স, এটা ওভারওয়েলমিংলি মানে খুব বড়ভাবে অন্য সব কিছুর চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সুতরাং এটা একটা ক্লিয়ার মেসেজ দিচ্ছে যে সামনের ইলেকশনে কোনটা উইনিং মেসেজ হতে পারে। আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হোক কিংবা না হোক, পার্টি হিসাবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমর্থক কিন্তু আগামী নির্বাচনে একটি বড় নিয়ামক। ইনোভেশনের জরিপের তথ্য অনুযায়ী এখনো ভোট নিয়ে সিদ্ধান্তহীনতায় ৩২.৬% ভোটার। সিদ্ধান্তহীন ভোটারদের বড় অংশ নারী ও জেনজি প্রজন্মের। সিগনিফিকেন্টলি হায়ার নাম্বার অফ ওমেন আর আনডিসাইডেড। এবং আমরা যদি এখানে দেখি এনসিপির যে সাপোর্ট বেস, তার মধ্যে 53% আর ওমেন। সো এই জায়গায় এনসিপির আরও কাজ করার সুযোগ আছে। যেই পার্টি ম্যানিফেস্টো দিবেন তারা আসলে কি বলবেন, এই আস্থা জোগানোর জন্য যে উনি বলবেন হ্যাঁ আমি অমুক পার্টিকে ভোট দিব,
আমার মনে হয় এটাই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। গত সেপ্টেম্বরে ইনোভেশনের প্রকাশিত জরিপে উঠে আসে ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দিতে চান 41.3% ভোটার, জামাতের প্রতি সমর্থন 30.3%, আর তরুণদের নতুন দল এনসিপিকে ভোট দিতে চান 4.1% ভোটার। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তারা পেতে পারেন 18.8% ভোট। প্রায়োরিটি কি এই কোশ্চেনে যদি যান? আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ইসরায়েল ফিলিস্তিন বন্দি বিনিময়ের মধ্য দিয়ে যুদ্ধবিরতি বাস্তবায়নে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল বিশ্ব। সোমবার 20 জিম্মিকে মুক্তি দেয় হামাস। শুরু হয়েছে ইসরায়েলের হাতে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির প্রক্রিয়াও। এরই মধ্যে মুক্তি পেয়েছেন 250 ফিলিস্তিনি। এদিকে ইসরায়েলের পার্লামেন্টে দেয়া ভাষণে এই ঘটনাকে মধ্যপ্রাচ্যের জন্য নতুন ঐতিহাসিক ভোর আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই উল্লাস বেঁচে ফেরার আনন্দের, এই উচ্ছ্বাস নিজের ভূমিতে ফিরে আসার। সোমবার ইসরায়েলের কাদজিয়াত কারাগার থেকে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি প্রক্রিয়া শুরু হয়। এদের অনেকেই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করছিলেন ইসরায়েলি কারাগারে। তাদেরই একাংশ রামাল্লায় ফেরার পর উল্লাসে মেতে ওঠেন ফিলিস্তিনিরা। উচ্ছ্বাসের ঢেউ ছুঁয়ে যায় ইসরায়েলিদেরও। সব জিম্মিদের মুক্তি নিশ্চিতের পর হস্টেজ স্কয়ার যেন রীতিমতো উল্লাসের ঝড় বয়ে যায়। হামাসের বন্দিদশা থেকে 20 জিম্মির মুক্তির পর আবেগ বাদ মানেনি স্বজনদেরও। প্রথম ধাপে 7 জন এবং দ্বিতীয় ধাপে মুক্তি পান বাকি 13 ইসরায়েলি। রেড ক্রসের গাড়িতে তুলে দেওয়ার পর ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয় এসব জিম্মিকে। এই সময়টার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি। এই স্থানেই দিনের পর দিন আন্দোলন করেছি যেন জিম্মিদের জীবিত ফিরিয়ে আনা হয়। জীবিতদের পাশাপাশি ইসরায়েলের কাছে আরও 28 জিম্মির মরদেহ হস্তান্তরের কথা রয়েছে, যাদের মধ্যে 3 জন বিদেশি নাগরিক। এদিকে ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উষ্ণ অভ্যর্থনা পান ট্রাম্প। এ সময় দেওয়া ভাষণে যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দি বিনিময়কে ঐতিহাসিক ঘটনা বলে আখ্যা দেন তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা চায় তেল আবিবও। এটি শুধু একটি যুদ্ধের সমাপ্তি নয়, এটি সন্ত্রাস ও মৃত্যুর যুগের অবসান। এটি ইসরায়েল ও সমগ্র অঞ্চলের জাতিগুলোর জন্য এক মহান ঐক্য ও স্থায়ী সম্প্রীতির সূচনা বিন্দু। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটাই এক নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর। বন্ধুরা, আমি আগেও বলেছি, আবারও বলছি, ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের ইতিহাসে হোয়াইট হাউসে পাওয়া সবচেয়ে বড় বন্ধু। মিস্টার প্রেসিডেন্ট, আপনি শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ, আর আমিও। একসাথে আমরা এই শান্তি অর্জন করব, কারণ ইসরায়েল মধ্যপ্রাচ্যে শান্তি চায়। এর আগে ইসরায়েলি পার্লামেন্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় তুমুল হট্টগোল হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটক করেন নেসেটের 2 সদস্যকে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভের জেরে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিয়ানা। তবে তিনি এই মুহূর্তে কোথায় আছেন তা এখনও অজানা। অজ্ঞাত স্থান থেকেই জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এর আগে অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন রাজোয়েলিয়ানা। গত মাসে তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনের ডাক দেয় দেশটির তরুণরা। এক পর্যায়ে সাধারণ মানুষের প্রতি সমর্থন দেয় সেনাবাহিনীও। ব্যারাক ছেড়ে সরকার বিরোধী বিক্ষোভে যোগ দেয় সশস্ত্র বাহিনীর একাংশ। আগামী নির্বাচনে এনসিপি একক অথবা জোটগতভাবে অংশগ্রহণ করতে পারে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে একথা বলেন তিনি। জোটগতভাবে নির্বাচনে গেলেও শাপলা প্রতীকে নির্বাচনের আশা ব্যক্ত করেন সার্জিস। শাপলা প্রতীক দিতে আইনগত বাধা নেই দাবি করে তিনি বলেন, নির্বাচন কমিশন চাইলে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে তালিকা সংশোধন করতে পারে। জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি ও ডিসেম্বরের মধ্যে গণহত্যার বিচার হলে নির্বাচনে কোনো বাধা থাকবে না বলেও মনে করেন এনসিপির এই নেতা। এনসিপি এককভাবে আগামী নির্বাচনে যেতে পারে, কোনো অ্যালায়েন্সের মধ্য দিয়ে নির্বাচনে যেতে পারে। তবে যদি সেটা অ্যালায়েন্স হয় তাহলে সেটা হবে একটা ইলেকট্রাল আন্ডারস্ট্যান্ডিং। এনসিপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নামেই নির্বাচন করবে। এনসিপি তাদের, আমরা যেটা প্রত্যাশা করছি যে আমাদের প্রতীক শাপলা, শাপলাতে আগামী নির্বাচন করবে।
নির্বাচনে কোনো জোট বা আসন সমঝোতায় যাবে না হেফাজতে ইসলাম, এমনটাই জানালেন সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হক। সংবাদ সম্মেলনে তিনি জানান, জামায়াত ইসলামী সম্পর্কে হেফাজত আমিরের বক্তব্য ব্যক্তিগত। সম্প্রতি বিভিন্ন মাজারে হামলা সম্পর্কে হেফাজতের অবস্থান জানতে চাইলে দলটির নেতারা জানান, এ ধরনের ঘটনা কাম্য নয়, হেফাজত কোনোভাবে এর সমর্থন করে না। লিখিত বক্তব্যে তারা বলেন, বিদেশে আশ্রয় পেতে ধর্ম অবমাননাকে অনেকেই উপায় হিসেবে ব্যবহার করছে। কেউ যাতে এ ধরনের কাজ করে অবৈধ সুযোগ নিতে না পারে, সেজন্য কঠোর আইনের দাবি জানানো হয়। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গীত শিক্ষক নিয়োগের বিধিমালা বাতিলের দাবি জানিয়েছে হেফাজত। সেই সাথে রাষ্ট্রীয়ভাবে 5 মে শাপলা গণহত্যা দিবসের দাবি জানানো হয়। এসব দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি সংগঠনটির। শিক্ষা উপদেষ্টার ব্যক্তিগত সচিবের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। সচিবালয়ে বৈঠক শেষে বের হয়ে কথা জানায় আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি দল। তারা আরও জানায়, 7টি সরকারি কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের অধ্যাদেশের কাজ প্রায় 80% শেষ হয়েছে। অধ্যাদেশের কাজ এখন দ্বিতীয় ধাপে রয়েছে, যা বেশ সময় সাপেক্ষ। তাই আগামী 3 দিনের মধ্যে অধ্যাদেশ দেয়া সম্ভব নয় বলে আন্দোলনকারী শিক্ষার্থীদের জানানো হয়। শিক্ষা উপদেষ্টা তাদের উপর ভরসা রাখার আহ্বান জানান। এর আগে ঢাকার 7টি সরকারি কলেজ একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর শিক্ষা ভবন সংলগ্ন রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে ওইসব কলেজের শিক্ষার্থীরা। অধ্যাদেশ প্রায় 80% অধ্যাদেশের কাজ হয়ে গেছে, এটা তারা আমাদেরকে নিশ্চিত করেছে। অধ্যাদেশের যে রোডম্যাপ, সে রোডম্যাপের কাগজে দেখিয়ে আমাদেরকে বলেছে যে সত্যিকার অর্থের অধ্যাদেশের দ্বিতীয় ধাপে আমরা রয়েছি, এটা ঠিক। কিন্তু অধ্যাদেশ দিতে এই দ্বিতীয় ধাপটা হচ্ছে সবচেয়ে লং ডিউরেশনের ধাপ। স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উত্তরা 4 নম্বর সেক্টরে বাংলাদেশ ক্লাবের এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে আজীবন সংগ্রাম করে গেছেন ডক্টর তোফায়েল। দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে এসেছে, এই সময়ে জাতির তাকে খুবই প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণতান্ত্রিক অভিযাত্রার পথে ডক্টর তোফায়েলকে হারানো জাতির জন্য বড় ক্ষতি। বলেন, কোনো চাপের কাছে মাথা নত না করে জাতির পক্ষে কথা বলে গেছেন ডক্টর তোফায়েল। পরে ডক্টর তোফায়েল আহমেদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। আমি চিন্তা করতে পারি না বাংলাদেশে যিনি স্থানীয় সরকার, প্রশাসনিক সংস্কার, স্থানীয় সরকার, প্রশাসনিক সংস্কার এবং অন্যান্য মানুষের কল্যাণকর কাজে এত নিবেদিত প্রাণ এবং এত বিশেষজ্ঞ, এই ধরনের একটা উচ্চমানের বিশেষজ্ঞ আমি আর দেখি না। আমার চারপাশে আমি কাউকে দেখতে পাই। আগেকার স্বৈরতন্ত্রী আমলে নিজের মাথাকে যেমন বিক্রি করে দিয়েছিলেন, আত্মাকেও তারা বিক্রি করে দিয়েছিলেন। মাথা এবং আত্মাকে যারা বিক্রি করেন না, চাপ, হুমকি, প্রলোভনের কাছে, এর মধ্যে একজন হচ্ছেন ডক্টর তোফায়েল আহমেদ। নারী বিশ্বকাপের খবর। রোমাঞ্চ ছড়িয়েও দক্ষিণ আফ্রিকার কাছে 3 উইকেটে হেরেছে বাংলাদেশ। কাল আবারও বাংলাদেশ হংকং চায়না ম্যাচ। এশিয়ান কাপ বাছাইয়ের মূল পর্বের খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় অপরিহার্য লাল সবুজদের। হংকংয়ের প্রায় 50,000 দর্শককে ভয় পাচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। এই ম্যাচে প্রথম থেকেই সৌমিত জায়ানকে মাঠে রাখতে পারেন হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। আর হংকং কোচ চান ঘরের মাঠে টানা 2 জয় তুলে নিতে। মেহেদি নাইমের ম্যাচ প্রিভিউ। হংকংয়ে আসার 3 দিন পর অবশেষে ম্যাচ ভেন্যু কাইতাক স্টেডিয়ামে অনুশীলনে টিম বাংলাদেশ। হামজা, সুমিতদের মুখে চওড়া হাসি। এরকম ফার্স্ট মাঠেই যে খেলে অভ্যস্ত দলের প্রবাসী ফুটবলাররা। পুরো দলকে নিয়ে হংকং বধের অগ্নি পরীক্ষা উতরানোর পরিকল্পনা করলেন হেড কোচ হাভিয়ার ক্যাব্রেরা। আমরা শেষ ম্যাচে হংকংয়ের খেলার ধরন বুঝতে পেরেছি। এবার পরিকল্পনা কাজে লাগানোর পালা। গেল ম্যাচের প্রথম একাদশে পরিবর্তন আসছে। কে খেলবে কে খেলবে না এটা ওনার ডিসিশন। এখানে যারা আছে স্কোয়াডে সবাই খেলতে চায়, 23 প্লেয়ার আছে, সবাই খেলতে চায়। সো এন্ড অফ দ্য ডে এটা ওনার ডিসিশন। শেষ 5 অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ মাত্র 1টিতে জিতেছে। হংকং দলের হয়ে শেষ ম্যাচে হ্যাটট্রিক করা রাফায়েল মার্কিস এবারও লাল সবুজে ত্রাস হয়ে আসতে পারেন। তবে হংকংয়ের শেষ ম্যাচের গোলকিপার ইনজুরিতে এই ম্যাচে খেলতে পারছেন না।
হামজার খেলার ধরন আমরা বুঝতে পেরেছি। হংকংয়ে তাদের আমরা অনুশীলনের সব ধরনের ফ্যাসিলিটি দিয়েছি। আমরা ম্যাচটা জিতেই উদযাপন করব। দিনের হংকংয়ের চেয়ে রাতের হংকং অনেক সুন্দর, তবে মঙ্গলবার রাতটা যে হংকংবাসীর জন্য মোটেও সুন্দর হচ্ছে না সেটা কিন্তু বলাই যায়। শেষ ম্যাচে হামজা সুমিত যেমনটা পারফরমেন্স করেছে তার চেয়ে পুরো টিমটা যদি একটু ভালো মতো খেলে তবে এই হংকংকে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে হারানো সম্ভব। হংকং থেকে মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। আর এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।